ভিডিও আপনারা দেখতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের ভাইবা ক্লাস শুরু হচ্ছে এবং এই যে মক ভাইবা শুরু হচ্ছে। ভিডিও দেখতে পারবেন, সমস্যা নাই, বাট ভিডিওটা পরে দেখবেন। প্রথম পরীক্ষার্থী হলো আনারুল হক। আসেন, আসেন। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আপনার নাম কি? মোহাম্মদ আনোয়ারুল হক। আনারুল হক সাহেব কোন বার থেকে এসেছেন? গোপালগঞ্জ থেকে এসেছি। গোপালগঞ্জ বার। আপনার সিনিয়র নাম কি বলেন? আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আজগার আলী খান। আচ্ছা, আনারুল হক সাহেব, আপনি, আপনার বয়স কত? তার বয়স 52। 52 বছর। এত পরে কেন এই লাইনে? তার পারিবারিক কারণে ব্যবসা করছি, পড়ার সুযোগ ছিল না। পরে গোপালগঞ্জ আহ, বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলো, আমি সুযোগ পাইছি, সুযোগ পাওয়ার পর আমি শেষ করছি। তারপর থেকে আমি লেগে গেছি। আচ্ছা, আপনার, আপনি সর্বশেষ কোন মামলায় শুনানি করছেন বলেন তো? আমি স্যার সর্বশেষ শুনানি করছি স্টেট ভার্সেস আব্দুর রহমান অ্যান্ড আদার্স। কি শুনানি করছেন বলেন? তো স্যার এই যৌতুকের ব্যাপার। যৌতুকের মামলায় কি কোন পক্ষে ছিলেন? আসামি পক্ষে। আসামি পক্ষে কি শুনানি করছিলেন বলতে পারবেন? তার নাই। ভুলে গেছেন? আচ্ছা, আনোয়ারুল হক সাহেব, একটা জামিনযোগ্য মামলায়, এটা জামিনযোগ্য মামলায় জামিনের আবেদন কত ধারায় করে বলেন তো? তারপরে হচ্ছে আপনার 497 টাকা। চারশো 96 টাকা। 93 না 97 কোনটা? 93-তে কি আছে, 497-তে কি আছে বলেন? 96 আছে স্যার জামিন যোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন। আর 497 হচ্ছে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে। আচ্ছা, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যে জামিন, এটা কি পাওয়া কি আসামির হক? জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া আসামি হবে। তাহলে মানে কোন ক্ষেত্রে পেতে পারে আর কি? জামিন যোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন বা আসামি পাওয়া। আচ্ছা, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পেতে পারে 497 ধারায় কয়েকটা গ্রাউন্ড আছে বলেন তো? স্যার বৃদ্ধ, অসুস্থ, তারপরে স্যার শিশু, হ্যাঁ, স্যার মহিলা, মহিলাদের ক্ষেত্রে। আচ্ছা, বলেন তো সোলে ডিগ্রি কাকে বলে? স্যার আপোষের স্যার, যখন দুই পক্ষ মিলে একটা দুটো আপোষ করে সেটা হ্যাঁ এটাই এটাই তৈরি করা হচ্ছে। এটা কোথায় আছে বলেন তো? এটা স্যার সে আছে, পয়সা বসে। 23 দেশের কত বিধি? দেশের দেশের 3 বিধি। 3 বিধি। তো আনারুল হক সাহেব, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, বলেন তো স্বীকৃতি কাকে বলে? শিক্ষিত হলে স্যার কোনো বিষয়ে যে জানেন সেই বিষয়ে যে না বলে এটি শিক্ষিত। কোনো কিছু বললেই স্বীকৃতি? স্বীকারোক্তি? স্যার স্যার দোষ স্বীকার করতে। হ্যাঁ, আমার দোষ, আমি দোষ। কার কাছে করবেন? স্যার পুলিশের কাছে হতে পারে, আপনার ম্যাজিস্ট্রেটের কাছে হতে পারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসুন। ফ্যানটা একটু বন্ধ করো তো। আর আমার একটা গেঞ্জি দিও, যে কোনো সময় স্যার প্রশ্ন করে বসতে পারে ভিডিওতে। আপনার নাম কি বলেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরার দিকে তাকান, আপনার ফোনের স্যার যে ক্যামেরা ওখানে। মোহাম্মদ আমি স্যার মোহাম্মদ আমির উদ্দিন। আমির উদ্দিন, কোন বার থেকে এসেছেন? নীলফামারী বার থেকে স্যার। আচ্ছা, আমির উদ্দিন সাহেব, আপনি আইনজীবী হতে চান কেন বলেন তো? আইনজীবী আমি হতে চাই স্যার, আইনজীবী হওয়া আমার একটা স্বপ্ন স্যার। আমি স্যার আমার এলাকার যেসব গরিব মানুষ আছে তাদেরকে সেবা প্রদান করতে চাই স্যার।
আর এই স্বপ্নটা আমার বাবা মায়েরও স্বপ্ন স্যার, আমি তাদের স্বপ্নটা পূরণ করতে আসছি। তা গরিবদের সেবা করার মতো তো আরো অনেক প্রফেশন আছে, আইনজীবী কেন? স্যার গরিবরা স্যার সবচেয়ে বেশি স্যার নিষ্পেষিত এই আইনটার সাথেই আসে স্যার, অনেকেই গ্রামে অনেক কথা বলে স্যার। আমি স্যার এই কথাটাতে উৎফুল্ল হয়েছি স্যার যে তারা কেন এটা হয় স্যার, যার কারণে স্যার আমি আসছি স্যার। আচ্ছা আমিরুদ্দিন সাহেব, আপনি আপনার সিনিয়রের নাম কি? স্যার, জনাব লানেট অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হোসেন। আচ্ছা আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করেন? আমার সিনিয়র স্যার ক্রিমিনাল সাইড এবং স্যার সিভিল সাইড দুই দিকেই প্র্যাকটিস করেন স্যার। সিনিয়রের সাথে সর্বশেষ কোন মামলার শুনানিতে ছিলেন? সিনিয়রের সাথে সর্বশেষ আমি একটি যৌতুকের মামলায় শুনানি ছিলাম স্যার, জামিন শুনানিতে ছিলাম স্যার। কি শুনানি করতেন বলতে পারবেন? জামিন শুনানি যৌতুকের মামলায় কিভাবে করে? জি স্যার, বলতে পারবো স্যার। বলেন। সিনিয়রের সাথে স্যার প্রথমে আমি স্যার যৌতুকের মামলা যেভাবে হ্যারিং শুনছিলাম স্যার, সিনিয়র আমার যেভাবে করছিল, স্যার আমার আসামি স্যার সম্পূর্ণরূপে নির্দোষ। ঘটনার তারিখে স্যার আমার ওই আসামি স্যার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বাদীর নিকট স্যার কোন রকম যৌতুকের কারণে কোনো মারধান করেন নাই এবং কোনো যৌতুক দাবি করেন নাই স্যার। আমার সিনিয়র স্যার কৃষক একটা অঙ্গীকারনামা দিয়েছেন যে আমি জামিন পাইলে, আসামি জামিন পাইলে বাদিনীকে যৌতুকের কারণে কোনো রকম মারধান করবেন না, আর সুখে শান্তিতে ঘর সংসার করবেন স্যার। এই শর্তে স্যার জামিনটা চেয়েছেন স্যার আমার আচ্ছা সিনিয়র। যৌতুক নিরোধক আইনটা কত সালের বলেন তো? স্যার যৌতুক নিরোধ 2018 সালের স্যার। 2018 সালে? এর এর আগেও একটা যৌতুক নিরোধক আইন ছিল, সেটা কত সালের বলেন তো? সেটা স্যার আমার এই মুহূর্তে মনে আসছে না স্যার। আচ্ছা আমিরুদ্দিন সাহেব, যৌতুক নিরোধক আইনের যে 2018 যে মামলাগুলো, এটা কি আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য বলেন তো? এটা আপসযোগ্য মামলা স্যার। আপোষযোগ্য। আপনি কোন ধারার মামলায় ছিলেন? জি স্যার, বুঝতে পারলাম না স্যার, আরেকবার যদি বলতেন স্যার। আপনি যে জামিন শুনানি করলেন, এটা কোন অপরাধ ছিল? যৌতুকের কি অপরাধ ছিল বলতে পারবেন? যৌতুক নিরোধ আইনের 3 ধারার একটা মোকদ্দমা ছিলেন স্যার। তিন যৌতুকের ধারায় কি কারণে বলছে? অন্যায় অত্যাচার করলে স্যার, 3 ধারা বলছে স্যার যৌতুকের কারণে যদি কোনো অন্যায় অত্যাচার করে স্যার, সেক্ষেত্রে এই ধারায় বাদীর মামলা করতে পারবেন স্যার। যৌতুকের কারণে যদি অন্যায় অত্যাচার করে, তাহলে তো নারী ও শিশু নির্যাতন দমন আইনেও যৌতুকের কথা বলা আছে, সেই আইনে করবে নাকি এই আইনে করবে? আর যদি স্যার যৌতুকের কারণে স্যার মারদান করে স্যার, এবং স্যার মেডিকেল সার্টিফিকেট থাকেন স্যার, সেক্ষেত্রে স্যার নারী শিশু নির্যাতন আইনে মামলা করবেন। আর যদি স্যার কোনো আঘাত না থাকে স্যার, এমনি মানসিক শারীরিক নির্যাতন করে স্যার, সেক্ষেত্রে স্যার যৌতুক নিরোধ আইনের 3 ধারায় মামলা করবেন স্যার। ঠিক আছে আমিরুদ্দিন সাহেব, ধন্যবাদ, আসেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আনারুল হক সাহেব এবং আমিরুদ্দিন সাহেব দুইজনের কেউই যে আপনাদের যে সিনিয়রের নামের ক্ষেত্রে লার্নেড অ্যাডভোকেট, এটা কেউ বলেন নাই। ঠিক আছে? এটা খুবই মানে মানে বড় একটা ভুল হিসেবে ওই ভাইবা বোর্ডে বিবেচিত হবে। আর একটা হচ্ছে যে স্যার আমি আমি, বলছিলাম স্যার। আপনি বলছিলেন? জি আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আনারুল হক সাহেব বলেন নাই। আর আপনি আনারুল হক সাহেবের ভিডিও দেখলে আরো বুঝতে পারবেন, উনি অনেক কিছুই ভুল বলছে। আর আমিরুদ্দিন সাহেব, আপনি যৌতুক নিরোধক আইনের ধারার ভুল ব্যাখ্যা দিতেন। যৌতুক যদি মানে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে যৌতুক নিরোধক আইনের 3 ধারা দাবি করা, ওই জায়গায় কিন্তু মারপিট রিলেটেড কোনো কথা নাই। যদি যৌতুকের নিমিত্তে মার ধর করে, তাহলে চলে যেতে হবে নারী ও শিশু শিশু নির্যাতন দমন আইনের 11 ধারায়। বুঝতে পারছেন? আর যৌতুক আদান প্রদান জি বা স্যার। যৌতুক দাবি করা, সেই ক্ষেত্রে হলো যৌতুক নিরোধক আইনের কত ধারা? 3 ধারা। একটা বলে দিলে তো সব 3 ধারা চলে স্যার। যায়, তার তো বলেই দেই। আনাউল হক সাহেবের সাথে যে বড় যে ভুল, উনি মামলায় শুনানি করছে।
ওনার তো মামলায় শুনানি করার যোগ্যতা এখনো হয় নাই, তো মামলা শুনানি করছেন এটা কখনো বলা যাবে না, বলবেন যে স্যারের সাথে ছিলাম, স্যারের সহযোগিতা করছি। ঠিক আছে? আচ্ছা, আসেন আমাদের আলামিন সাহেব দিয়ে শুরু করি। আসেন আলামিন সাহেব, ফোনটা এক ঘন্টা ধরেন, সুজনের পাশে আসেন। স্যার। হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ধন্যবাদ স্যার। আপনার নাম কি? আমার নাম আলামিন শেখ। আচ্ছা, আলামিন শব্দের অর্থ কি বলেন? বিশ্বাসী স্যার। বিশ্বাসী। আপনি কি বিশ্বাসী? আমি মনে করি স্যার আমি বিশ্বাসী। কিসে বিশ্বাসী আপনি? আমি যে আপনার বিশ্বাসী স্যার, আমি মানুষের আস্থা রাখতে পারি। মানুষের এটা বিশ্বাস করি স্যার, মানুষের মানে প্রতারণা করতে পারি না স্যার। আচ্ছা, তো আলামিন সাহেব, আপনি কোন ভার্সিটিতে পড়াশোনা করছেন? আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আইনজীবী কেন হতে চান? আইনজীবী হতে চাই স্যার, এটা আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন, যখন আমি বুঝতে পারি এটার মাধ্যমে স্যার আপনার সাধারণ মানুষের অনেক সেবা করার একটা মাধ্যম। তাছাড়াও স্যার আইনজীবী হলে অনেক কমিউনিকেশন স্কিলটা অনেক ডেভেলপ হয়, মানুষের সাথে কমিউনিকেশন স্কিলটা বাড়ে, সেবা করা যায় স্যার। এই জন্য আমি আচ্ছা, আইনজীবী হতে চাই। দুইজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন তো যারা আইন পেশায় ছিলেন। সিনিয়র অ্যাডভোকেট, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আব্দুল হালিম, সিনিয়র বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস স্যার। আচ্ছা, তো আলামিন সাহেব, আপনাকে কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করব বলেন? স্যার আপনার খুশি। আচ্ছা বলেন তো, রেস্টিটিউশন কি? রেস্টিটিউশন হচ্ছে স্যার এটা দেওয়ানি কার্যবিধি 1908-এর 144 ধারা মতে, যখন কোনো ব্যক্তি জারি মামলায় কোনো কিছু হারায় এবং ওই জারি মামলায় পরে যখন সে ওই আপিল করে, তো আপিলে যে জারি মামলায় যে জিনিসটা হারায়, আপিলে যেটা ফেরত পায়, সেটা হচ্ছে রেস্টিটিউশন স্যার, প্রত্যর্পণ। আচ্ছা, তাহলে প্রত্যার্পণ মানে রেস্টিটিউশন এর এক্সিকিউশন, এই দুইটার ভিতর পার্থক্য কি? এক্সিকিউশন স্যার যখন ডিক্রি হয়, সাথে সাথে সেটা এক্সিকিউশনের জন্য মামলা করা হয়। আর প্রত্যর্পণটা হচ্ছে স্যার জারি করার পরবর্তীতে স্যার ওইটা যখন আপিলে যে ফেরত মানে যে হারায় সে যখন ফেরত পায়, সেটা হচ্ছে স্যার প্রত্যর্পণ। আচ্ছা, বলেন তো এমন একটা মামলা, এমন একটা ডিক্রি বলেন যেখানে এক্সিকিউশন কেস করা লাগে না। সত্য ঘোষণার মামলা। সত্য ঘোষণার মামলাটা কি বলেন তো? সত্য ঘোষণার মামলা স্যার যখন কেউ কারো সত্য, কেউ অন্য কোনো ব্যক্তি অস্বীকার করে, সেক্ষেত্রে স্যার সত্য ঘোষণার মামলার মাধ্যমে তার সত্যটা আর কি পেশ এটা করা কোন হয়। আইনের অধীনে করে? এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা অনুযায়ী। ফার্দার রিলিফ কি? ফার্দার রিলিফ, ফার্দার রিলিফের সাথে সত্য ঘোষণার মামলার কোনো সম্পর্ক আছে কিনা মনে পড়ে? ফার্দার রিলিফ বলতে পারতেছেন? আচ্ছা। আচ্ছা আলামিন সাহেব, আপনাকে ধরেন একটা, আপনার কাছে একজন ক্লায়েন্ট আসছে, সে একটা হত্যা মামলায় গ্রেফতার হয়েছে, তো এখন আপনি জামিন চাইবেন কোন আদালতে, কোন ধারায়? স্যার এটা তো স্যার আমি আবার যদি আর বলতেন আবার। একজন আসামিকে হত্যা মামলায় এফআইআর করা হয়েছে, হত্যা মামলায় তাকে গ্রেফতার করছে। হুম, এখন সে, আপনি ধরেন একজন অ্যাডভোকেট, এখন আপনার কাছে আসছে, এখন তার জামিন চাইবেন আপনি কোন আদালতে? স্যার, এটা তো প্রথমত 457 যে জামিন অযোগ্য ধারা। হ্যাঁ। তো এক্ষেত্রে যদি আসামি যদি অসুস্থ হয় বা নারী হয় অথবা যদি শিশু হয়, সেক্ষেত্রে স্যার 497 ধারা কোন অনুযায়ী আদালতে চাইবেন? আহ এটা ছাড়া স্যার দায়রা আদালতে স্যার প্রথমত। দায়রা আদালত। আচ্ছা, আপনি যে সিনিয়রের সাথে আছেন উনি কি প্র্যাকটিস করেন? তো উনি সিভিল ক্রিমিনাল দুইটাই প্র্যাকটিস করে, তো মোস্টলি ফৌজদারি আর ক্রিমিনাল সাইডটা একটু বেশি প্র্যাকটিস। প্র্যাকটিস করেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আসেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে সাথে সাথেই আলোচনা করে আলামিন সাহেবের মোটামুটি ঠিকঠাক আছে, উনি ফার্দার লিভটা পারেন নাই, আর জামিনের প্রশ্নে উনি ভুল করছেন। বুঝতে পারছেন? যখন কাউরে গ্রেফতার করছে, গ্রেফতার করলে তারে, তার জামিন চাইতে হবে প্রথমে কগনিজেন্স কোর্টে 497 ধারায়। 497 ধারায় তার জামিন যদি না দেয়, তখন ক্রিমিনাল মিসেলেনিয়াস কেস দায়ের করতে হবে দায়রা জজের কাছে।
দায়রা জজ যদি 498 ধারা ক্রিমিনাল মিসলিনিয়াস কেসে জামিন না দেয় তখন যেতে হবে কোথায়? হাইকোর্ট। অর্থাৎ সরাসরি কিন্তু দায়রা জজের কাছে জামিন চাওয়া যায় না, এটা মাথায় রেখেন, এটা প্র্যাকটিসের প্রশ্ন, বইতে এভাবে নাই। সো জামিন সবসময় চাইতে হবে কোথায়? আমলি আদালতে। আর যদি যদি মামলাটা ট্রায়ালে থাকতো তাহলে চাইতাম ট্রায়াল কোর্টে। ট্রায়াল কোর্ট না দিলে আবার 498-তে দায়রা জজ, আবার দায়রা জজ না দিলে কোথায়? হাইকোর্টে। বুঝতে পারছেন? হ্যাঁ, স্যার এই দায়রা রেকর্ড গুলো পাবো তো স্যার, তাহলে মনে থাকবো স্যার। রেকর্ড পাবেন, রেকর্ড পাবেন, রেকর্ড হচ্ছে। তাহলে দায়রা জজে গেলেই 498, আর হাইকোর্টে যে জামিন গুলো চাই ওটাও কত? 498। আচ্ছা, আমরা অফলাইনে আর একজন নেই, মাসুদ আসেন, মাসুদ ভিডিও করেন। হ্যাঁ মাসুদ। হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। আপনার নাম বলেন। নাম এমডি মাসুদ এমডি অর্থ কি? স্যার। এমডি অর্থ মোহাম্মদ। এমডি বললেন কেন? স্যার আমার নামের সাথে এমডি নাম যুক্ত করা আছে স্যার। কখনো এমডি বলবেন না, সব সময় মোহাম্মদ বলবেন, ঠিক আছে? জি আচ্ছা, মাসুদ সাহেব, স্যার। আপনার বয়স কত? স্যার আমার বয়স 37। 37 বছর। আচ্ছা, আপনি এলএলবি তে যে সাবজেক্ট পড়ছেন কয়েকটা নাম ফার্স্ট ইয়ারে স্যার আইন, সম্পত্তি হস্তান্তর আইন, হুম, ভূমি আইন, হুম, টর্ট অ্যান্ড ল, এবং সংবিধান, বাংলাদেশের সংবিধান। হুম। এরপরে স্যার সেকেন্ড ইয়ারে দণ্ডবিধি, আহ, ফৌজদারি কার্যবিধি 1898, এবং স্যার দেওয়ানি কার্যবিধি 1908। আচ্ছা মাসুদ সাহেব, আপনি তো রেজিস্ট্রেশন আইনের নাম বললেন, এরকম একটা দলিল বলেন তো যে দলিলটা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। স্যার ওটা যেমন স্থাবর সম্পত্তি স্যার, বিক্রয় চুক্তি, এটা স্যার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হবে স্যার। যেমন আমি স্যার 5 কাঠা জমি একজনের কাছে বিক্রি করবো স্যার, এই জি। জমিটা বিক্রি করতে হলে আমার রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক করতে হবে স্যার। আচ্ছা, স্থাবর সম্পত্তি রিলেটেড যে কোনো চুক্তি কি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক? ধরেন বন্ধক, লিজ, এগুলাও কি রেজিস্ট্রেশন করতে হবে? তো স্থাবর সম্পত্তি সম্পর্কিত যা আছে এগুলো বাধ্যতামূলক। বাধ্যতামূলক, আচ্ছা। তো মাসুদ সাহেব, আপনি কোন সাইডে, আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করে? স্যার আমার সিনিয়র ফৌজদারি সাইডে প্র্যাকটিস। সিভিল করেন না? স্যার সিভিল কিছু কিছু মামলা আমার সিনিয়র করা আছে। কিছু কিছু করেন। জি তো প্রথমে তো বললেন ফৌজদারিতে করে, কিছু কিছু করেন। আচ্ছা, বলেন তো, ফৌজদারি মামলায় ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া এই বিষয়টা কি? স্যার এটা হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচার। এটা কি, কখন করে? এইটা স্যার যখন একটা মোকদ্দমা হওয়ার পরে স্যার আসামি আর আসে না, আসামিরে বিভিন্ন প্রসেস দেওয়া হয়, ওয়ারেন্ট ইস্যু করায়, আসামি আর আসে না, এক্ষেত্রে স্যার আসামির অনুপস্থিতিতে আদালত একটা টাইমে আর বসে থাকেন না, পেপার পেপার বিজ্ঞপ্তি প্রদান করেন, তারপরে স্যার তারপরেও যদি আসামি না আসে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এরপরে স্যার আদালত আসামির অনুপস্থিতিতে বিচার কার্য শুরু করে। 2025 সালে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়াতে একটা বিধান সংশোধন করা হয়েছে, তো এটা কি বলতে পারবেন সংশোধনীটা কি? স্যার এই মুহূর্তে সবাই। এই মুহূর্তে স্মরণ নাই। ফৌজদারি কার্যবিধি 2025-এ সংশোধন হয়েছে, জানেন তো? জি স্যার। কোন একটা বিধান বলতে পারবেন যে এটা 2025-এ সংশোধন হয়েছে? জি স্যার। কোনটা? স্যার 2025-এ স্যার এই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে স্যার অর্থদণ্ড দিত 10,000 টাকা, স্যার এইটাকে বাড়িয়ে স্যার 5 লক্ষ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, এবং দ্বিতীয় শ্রেণীর স্যার 3,000 টাকা জরিমানা করতে হতো, সেখানে স্যার 3 লক্ষ টাকা, এবং তৃতীয় শ্রেণীর 2,000 টাকা জরিমানা করতে পারতো, সেখানে স্যার 2 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। আচ্ছা মাসুদ সাহেব, আপনার সিনিয়র যেহেতু ফৌজদারি প্র্যাকটিস করে, যে মাসুদ সাহেব বলেন তো যে 145 ধারার আদেশ কতদিন বলবৎ থাকে? স্যার 145 ধারা পরবর্তী আদালত আদেশ দেওয়া না পর্যন্ত এটা বলবৎ থাকে স্যার, যে ক্ষেত্রে ওই পক্ষ মানে বেআইনিভাবে বেদখল না আসছে ততক্ষণ পর্যন্ত ওইখানে বহাল থাকবে স্যার, এর কোনো নির্ধারিত মেয়াদ নেই। 145 ধারায় যদি কেউ বেদখল হয়, মানে আদালত তাকে বেদখল করছে, দখল ফিরাই দিছে একজনের কাছ থেকে, 145 ধারায় আদালতের নির্দেশ অনুসারে যে বেদখল হলো, সে কি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মামলা করতে পারবে?
সুনির্দিষ্ট প্রতিকার 9 ধারা মামলা করতে পারবে না, তবে স্যার 8 ও 42 ধারার মোকদ্দমা দায়ের করতে আচ্ছা, 8 আর 9 ধারার মধ্যে দুইটা পার্থক্য বলেন তো পারবে। জি স্যার। সুনির্দিষ্ট প্রতিকার আইনের। 8 ধারার মোকদ্দমার স্যার তামাদি মেয়াদ 12 বছর, জি। এবং স্যার এই 9 ধারার মোকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ 6 মাস। জি। 8 ধারার মোকদ্দমা স্যার সম্পত্তির মালিক বা সত্ত্ব আছে এমন ব্যক্তি মোকদ্দমা দায়ের করতে পারে। আর স্যার 9 ধারার মোকদ্দমা যদি কোনো ব্যক্তি বেআইনি ভাবে বেদখলায় সম্পত্তি থেকে, সেই ব্যক্তি মোকদ্দমা দায়ের করতে ঠিক আছে মাসুদ সাহেব, ধন্যবাদ। আসেন, আপনি আসতে পারেন এবার। পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এবার অনলাইনে কে আসতে চান, অনলাইনে কে দিতে চান বলেন, একজন আসেন। স্যার আমি আসবো স্যার। আচ্ছা, আপনি যদি আসেন তাহলে আপনার ভিডিও অন করেন। স্যার আসতে পারি স্যার? দাঁড়ান, আপনাকে দেখে নিয়ে আগে যাবেন, যান, যান। ওই ভিডিওগুলো আমার দিয়ে দিয়েন গ্রুপে, না আমার হোয়াটসঅ্যাপেই দিয়েন, আমি আবার এডিট করে ওনাদের ই করে দিই। স্যার আসতে পারি? একটু একটু অপেক্ষা করেন মাহমুদ, দাঁড়ান। হয়ে গেল। স্যার আসতে পারি? মাহমুদ, আমি বলতেছি একটু অপেক্ষা করেন। আমি ওয়েট, মানে এখানে আপনার স্ক্রিনে স্যার, একটু এনে নিই। বারবার তো বলা যাবে না মাহমুদ ভাই। হ্যাঁ, আসেন, এবার সালাম বলেন। আলাইকুম স্যার। আসতে পারি স্যার? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার সালাম আলাইকুম, আসতে পারি স্যার? হ্যাঁ, আসেন, বসেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনার নাম কি বলেন? স্যার মোহাম্মদ মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনি কোন বার থেকে এসেছেন? স্যার গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশন থেকে স্যার। গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশন। আপনার সিনিয়র কে বলেন? স্যার লার্নেড অ্যাডভোকেট খাদেম হোসেন। আতে বসেন। আপনি আইনজীবী কেন হতে চান মাহমুদ সাহেব? স্যার আইনজীবী হতে চাই স্যার, আমার আব্বা অ্যাডভোকেট স্যার। উনি আমি আর কি ছোটবেলা থেকে ওনাকে দেখে দেখে এই পেশাতে আসার জন্য অনুপ্রাণিত হয়েছি স্যার। আপনি কি আপনার বাবার সাথে প্র্যাকটিস করেন? জি স্যার। আচ্ছা মাহমুদুল, আপনার নামের অর্থ কি? স্যার সঠিক জানা নেই স্যার। সঠিক জানা নেই। আপনার নামে বাংলাদেশের একজন বিখ্যাত অ্যাডভোকেট আছে, জানেন? আপনার নামের প্রথম অংশের সাথে মিল আছে, ধারণা আছে? জি স্যার। জি কে? স্যার, অ্যাডভোকেট বিজ্ঞ অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম। আচ্ছা, ওনার বিখ্যাত বই আছে, কোন বই পড়েছেন ওনার? জি স্যার। আহ, দেওয়ানি কার্যবিধি 1908-এর উপরে উনি স্যার একটা বিশদ আলোচনা সমগ্র বই লিখেছেন স্যার। আচ্ছা, দেওয়ানি কার্যবিধিতে আহ সমন প্রদানের কয়টা পন্থা আছে বলেন তো? স্যার সমন প্রদানের পন্থা স্যার সঠিক বলতে পারবো না, তবে সমন প্রদানের কয়েকটি পদ্ধতি বলতে পারবো স্যার। কি কি পদ্ধতি বলেন? স্যার আদালতের মাধ্যমে সমন জারি, ব্যক্তিগতভাবে সমন জারি, ডাকযোগে সমন জারি, আহ তারপরে ফোন কল বা SMS এর মাধ্যমে সমন জারি। আচ্ছা, সাবস্টিটিউটেড সার্ভিস কি বলেন? সাবস্টিটিউটেড সার্ভিস হলো স্যার বিকল্প পদ্ধতিতে সমন জারি।
বিকল্প পদ্ধতিতে সমন জারি হলো স্যার, যদি কোনো ব্যক্তিকে তার ঠিকানায় গিয়ে না পাওয়া যায়, তখন স্যার সেই সমনের একটি কপি আদালতের জারিকারক কর্মচারী নির্দিষ্ট স্থানে আহ, লটকিয়ে দিয়ে যে সমন জারি করে, সেটি স্যার বিকল্প পদ্ধতিতে সমন জারি। এটা কত কত আদেশে আছে বলেন তো? স্যার 5 আদেশের 20 বিধি স্যার। পাঁচ আদেশের বিবৃতি। আচ্ছা, আপনি কেস ডায়েরি তৈরি করেছেন? জি স্যার। আপনার কেস ডায়েরির প্রথম কেসটা সম্পর্কে বলেন তো। স্যার সিভিল সাইডের বলবো না ক্রিমিনাল সাইডের বলবো স্যার? একেবারে প্রথম কোনটা আছে? স্যার সিভিল সাইড আছে স্যার। হ্যাঁ, বলেন। স্যার মোকদ্দমার নাম্বার স্যার 84-3 অন্য। হ্যাঁ, এই মোকদ্দমাটি স্যার বর্তমানে অধিকতর চূড়ান্ত শুনানির জন্য দিন ধার্য আছে, এবং অধিকতর চূড়ান্ত বাদীর সাক্ষী শেষ হয়েছে, বিবাদীর সাক্ষী চলমান আছে স্যার। তা অধিকতর চূড়ান্ত শুনানি বিষয়টা কি বলেন তো? স্যার অধিকতর চূড়ান্ত শুনানি, যদি কোনো মোকদ্দমা চূড়ান্ত শুনানিতেও শেষ না হয়, তখন আদালত আহ, অতিরিক্তভাবে আরো শুনানির জন্য দিন নির্ধারণ করলে সেটাকে অধিকতর চূড়ান্ত শুনানি বলা হয় স্যার। একটা দেওয়ানি মামলায় এ- যে ধাপগুলা আছে বা স্টেজ গুলা আছে বলেন তো। স্যার প্রথমত আর্জি দাখিল, আর্জি দাখিলের পর স্যার সমন জারি, সমন জারির পর স্যার লিখিত জবাব দাখিল, তারপরে স্যার বিকল্প বিরোধ নিষ্পত্তি, তারপরে স্যার ইস্যু গঠন, তারপর স্যার 30 ধারা তদবির, তারপরে চূড়ান্ত শুনানি। সরি স্যার, চূড়ান্ত শুনানির আগে একটা আছে স্যার, যে চূড়ান্ত শুনানির জন্য অপেক্ষমান, তারপরে চূড়ান্ত শুনানি, তারপরে স্যার অধিকতর চূড়ান্ত শুনানি, তারপরে স্যার রায় এবং ডিগ্রি। ঠিক আছে মাহমুদুল ইসলাম, ভালো থাকেন। জি স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। তো দেখেন, মাসুদের একটা কথা একটু বলে দিই এই জায়গায়। আমাদের মাসুদ তালুকদার, ওনারে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এলএলবি তে কোন কোন সাবজেক্ট পড়ছেন। তো উনি শুরুই করছে রেজিস্ট্রেশন এক দিয়ে, তারপর শুরু করছে টর্ট, তারপর শুরু করছে কনস্টিটিউশন, মানে পুলিশ আমার ওয়ারেন্ট আছে। বিষয়টা হচ্ছে এরকম, আপনি কেন রেজিস্ট্রেশন অ্যাক্ট দিয়ে, ধরেন আপনি রেজিস্ট্রেশন অ্যাক্ট করছেন, এটা দরকার নাই, আপনি বলবেন স্যার দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, সাক্ষ্য আইন। যখন আপনি রেজিস্ট্রেশন অ্যাক্ট দিয়ে শুরু করবেন, যখন আপনি টর্চ দিয়ে শুরু করবেন, সংবিধান বলবেন, তখন কিন্তু প্রশ্নটা আপনার ওই জায়গায় গিয়ে পড়বে। বুঝতে পারছেন? এজন্য আপনার ভাইবান নিয়ন্ত্রণকারী অনেকটা ক্ষেত্রে আপনি, মানে কি বলবেন না না বলবেন, আপনি বলবেন যে বার কাউন্সিলে যা পড়ছেন ওইগুলোর নাম বলে নাকি, অন্য কিছু বলেন না। পরে যদি বলে যে এইগুলা ছাড়া আর কিছু করছেন কিনা এটা বলবেন। এরপরে যদি ওই সাবজেক্ট থেকে কোনো প্রশ্ন করে, বলবেন স্যার বার কাউন্সিলে 7টা সাবজেক্টে পড়ে আসছে, এখান থেকে বলতে পারবো, ওইগুলো আসলে দেখে আসার সুযোগ পাই নাই। বুঝতে পারছেন মাসুদ? এইগুলা খেয়াল রাখতে হবে। আর মাহমুদুল হাসান, আপনার আপনি মোটামুটি ভালোই বলছেন, বাট আপনার আই কন্টাক্ট ঠিক করতে হবে। আর আপনার পিতা যে অ্যাডভোকেট, এটা আপনি প্রথমেই কায়দা করে বলে দেন। যখন সিনিয়রের নাম বলছে যে সিনিয়রের নাম কি বা আপনি কার সাথে কাজ করেন, বলবেন যে আমার বাবা লার্নেড অ্যাডভোকেট অমুকের সাথে। আপনার তো পিতার নাম বলার দরকার, মানে উনি যে জিজ্ঞেসই করবে তা তো না, কিন্তু আমার কায়দা করে ওই জায়গায় যায় কি বলতে হবে, যেভাবেই হোক কায়দা করে ওখানে গিয়ে বলে দিতে হবে যাদের পিতা ভাই বোন অ্যাডভোকেট আছে। তবে অবশ্যই তাদেরকে যে সম্বোধন আছে লার্নেড অ্যাডভোকেট, এটা অবশ্যই বলেন। যদি না বলেন তাহলে কিন্তু এটা একটা, মানে আপনার আহ, অভদ্রতার সামিল। আচ্ছা, এবার কে আসবেন বলেন আপনাদের অফলাইন থেকে? আচ্ছা আসেন, মিতা আসেন। দাঁড়ান, আমার সাহেব এদিকে আসেন, এর ভিডিও করেন। জাস্ট এখানে আসতেই হবে, বিদ্যালয়ের ভিডিও। হ্যাঁ আসেন। হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম কি? মিতা খানম। মিতা, আপনার সার্টিফিকেট দেখে বোঝা যাচ্ছে যে আপনি পড়াশোনায় আপনার 10 বছরের একটা গ্যাপ আছে। কেন এতদিন
পরে এলএলবি করেছেন, বা আপনি এসএসসির পরে দীর্ঘদিন পরে এসে ইন্টারমিডিয়েট বা এইচএসসি করেছেন, এটার কারণ কি? আর আমরা হচ্ছে 5 বোন। আমার বাবা আসলে আমাদের সচ্ছল ফ্যামিলি ছিল না, প্রায় আমার বাবা চাইছিল যে আমাকে বিয়ে দেবে, বিয়ে দিয়ে দিছিল, কিন্তু আমার স্বপ্ন ছিল যে আমি একজন আইনজীবী হব, পরে পরবর্তীতে আমি এই ভর্তি হই আর কি। আচ্ছা, তো মিতা, আপনি আইনজীবী কেন হতে চান? স্বপ্ন মানে কি কারণে স্বপ্ন দেখেছিলেন? স্যার আমি প্রথমত স্বপ্নে দেখেছিলাম যে আমার তো আসলে ভাই নেই, মানে আমি একজন, মানে একজন বাবার ছেলে যা করতে পারে আমি বিয়ে হওয়া সেটা করতে চেয়েছিলাম। আর হলো আমি গরিব দুঃখীদের পাশে থাকতে পারি, যাতে সেবা করতে পারি, এই জন্য। অর্থ উপার্জন করতে চান না? অবশ্যই অর্থ উপার্জন করতে চাই সাথে। আচ্ছা মিতা, আপনি যে বাংলাদেশ বার কাউন্সিলের যে 7টা সাবজেক্ট, কোন সাবজেক্ট থেকে আপনাকে প্রশ্ন করবো বলেন? স্যার আমার প্রত্যেকটা সাবজেক্ট থেকে মোটামুটি ধারণা আছে, আপনি যেটা থেকে ভালো করবেন সেটা থেকে। আচ্ছা বলেন তো, নিন্দনীয় নরহত্যা এবং খুন এই দুইটার ভিতরে পার্থক্য কি? তার নিন্দনীয় নরহত্যার খুনের মধ্যে পার্থক্য হলো সকল খুনি নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা খুন নয়। কিভাবে বুঝবো? স্যার এটা হচ্ছে স্যার, আহ, কোনটা হচ্ছে স্যার, নিন্দনীয় নরহত্যার ভিতর কোনো ই থাকে না স্যার, আপনার আগে থেকে কোনো পরিকল্পনা থাকে না। খুনের মধ্যে হচ্ছে পরিকল্পনা থাকে, তারপর হচ্ছে স্যার আঘাতের প্রকৃতি থাকে, এরপর হচ্ছে স্যার স্যার হচ্ছে জ্ঞান নিয়ে কাজটা করে। আর নিন্দনীয় নরহত্যার মধ্যে এরকম কিছু থাকে না, উত্তেজিত হয়ে সে হত্যাটা হয়তো বা করে। আচ্ছা, শাস্তি কি বলেন তো? সরি স্যার। খুনের শাস্তি কি? খুনের শাস্তি হচ্ছে স্যার 302 দ্বারা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। আচ্ছা, দণ্ডবিধিতে কোন অপরাধের সাজা একমাত্র একটাই সাজা আছে? দণ্ডবিধিতে দুইটা ধারায় শাস্তি একমাত্র একটা হচ্ছে 303। এটা হলো যদি যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত ব্যক্তি যদি আহ খুনের খুন করে, সেক্ষেত্রে 302 একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আর হচ্ছে হলো ডগের শাস্তি, এটা হলো আপনার 311 ধারা, এটার একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, সর্বনিম্ন এবং সর্বোচ্চ শাস্তি। আচ্ছা, রেস জুডিকাটা এই বিষয়টা আসলে কি বলেন? রে জুডিকাটা হচ্ছে যে স্যার পূর্ববর্তী যে মামলাটি নিয়ে একই বিচার্য বিষয় এবং একই পক্ষগণের মধ্যে যদি মামলাটি নিষ্পত্তি হয়ে যায়, পরবর্তীতে যদি ওই মামলাটা আবার পুনরায় করা হয়, সেক্ষেত্রে স্যার পরবর্তী মামলাটা খারিজ হবে। আচ্ছা বলেন তো, যে একটা বিষয় নিয়ে একটা ফৌজদারি মামলা হয়েছে, সেম বিষয় নিয়ে ফৌজদারি মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে, এখন ওই একই বিষয় নিয়ে কি দেওয়ানি মামলা করা যাবে কিনা? জি স্যার, করা যাবে। এক্ষেত্রে রে জুডিকাটা, এক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য হবে না। কেন হবে না? দেওয়ানি মামলাটা এক স্টেজের আর ফৌজদারি মামলাটা আরেক স্টেজের। দুইটা নেচার আলাদা। আচ্ছা, ঠিক আছে মিতা, ধন্যবাদ, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসতে পারি স্যার? হ্যালো। স্যার আসতে পারি? হ্যাঁ আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি বলেন? স্যার আমার নাম মোহাম্মদ কাজী রিয়াজুল ইসলাম। কাজী রিয়াজুল ইসলাম। কোন জেলা থেকে এসেছেন? স্যার গোপালগঞ্জ বার অ্যাসোসিয়েশন থেকে এসেছি স্যার। গোপালগঞ্জ বার অ্যাসোসিয়েশন। রিয়াজুল ইসলাম, আপনি অ্যাডভোকেট হতে চান কেন? জি স্যার। স্যার আমার আব্বা লয়ের স্টুডেন্ট ছিলেন, উনি পরবর্তীতে এই পেশায় আসতে পারেননি, উনি সরকারি চাকরি করতেন। সেই থেকে স্যার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি আইনজীবী হব স্যার। আচ্ছা, তো রিয়াজ সাহেব, আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করেন? স্যার আমার সিনিয়র দেওয়ানি এবং ফৌজদারি দুই সাইডই প্র্যাকটিস করেন স্যার।
আচ্ছা বলেন তো এফআইআর কেন করে? এফআইআর হচ্ছে স্যার আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানায় যে অভিযোগটা দেওয়া হয় সেটা স্যার এফআইআর। আচ্ছা, আমলযোগ্য অপরাধটা কি? ফৌজদারি কার্যবিধির স্যার 154 ধারা মতে যে অপরাধে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া সরাসরি তদন্ত করতে পারে স্যার, সেটাই আমলযোগ্য অপরাধ। আচ্ছা, পুলিশ রিমান্ড কি জানেন? জি স্যার। পুলিশ রিমান্ড কি বলেন? স্যার পুলিশ নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা তদন্ত কাজ শেষ করতে না পারলে আদালতের মাধ্যমে আসামিকে নিজ জিম্মায় রাখার জন্য যে আবেদন করে স্যার, সেটা হচ্ছে পুলিশ রিমান্ড। কোন ধরনের মামলায় পুলিশ রিমান্ড চাওয়া যায়? স্যার এটা ফৌজদারি মামলায় পুলিশ রিমান্ড চাওয়া হয় স্যার। ফৌজদারি কি জিআর সিআর সকল মামলায় চাওয়া যায়? জিআর মামলায় পুলিশ রিমান্ড চাওয়া যায় স্যার। জিআর মামলায় চাওয়া যায়। আচ্ছা, কাজী রিয়াজুল সাহেব, বলেন তো যে কনফেশন এবং গিলটি প্লিট এই বিষয়গুলো শুনেছেন? জি স্যার। বলতে পারবেন কনফেশন এবং গিলটি প্লিট? জি স্যার। জি স্যার পারবো স্যার। বলেন। স্যার মামলা চার্জ গঠনের সময় যদি আসামি তার অপরাধ স্বীকার করে করে সেটা হচ্ছে স্যার গিলটি প্লিট। আর মামলার তদন্ত পর্যায়ে যদি আসামি তার দোষ স্বীকার করে সেটা হচ্ছে স্যার কনফেশন। কনফেশন পুলিশের কাছে করা যায়? স্যার কনফেশন পুলিশের কাছে করা যায়, কিন্তু এটা বিচারে গ্রহণযোগ্য নয় স্যার। কখনোই গ্রহণযোগ্য নয়? স্যার এটা শুধুমাত্র স্যার সাক্ষ্য আইনের 27 ধারায় যদি কোনো আলামত উদ্ধার হয় সেই ক্ষেত্রে স্যার গ্রহণযোগ্য। কি কিরকম একটু ব্যাখ্যা দেন। স্যার বিষয়টা হচ্ছে কোনো আসামি তার মামলা সংক্রান্ত একটা খুনের আসামি স্যার, তাকে পুলিশ অ্যারেস্ট করছে, সে পুলিশের কাছে জবানবন্দি দিচ্ছে যে সে একটা অস্ত্র দিয়ে পুলিশ এইটা আসামি হত্যা করেছে। তার জবানবন্দি অনুযায়ী অনুযায়ী পুলিশ যে যদি অস্ত্রটা উদ্ধার করে সেই ক্ষেত্রে এটা স্যার গ্রহণযোগ্য হবে। ঠিক আছে প্রিন্স সাহেব, ধন্যবাদ, শুভকামনা। ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা, আসেন অফলাইনের একজন আসেন, কে আসবেন? হাফিজ আসবেন? ভিডিও করেন। হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মইনুল ইসলাম। কোন ভার্সিটি থেকে? আচ্ছা মইনুল সাহেব, এলএলবি অর্থ কি বলতে পারবেন? এলএলবি অর্থ পারতেছেন না? আচ্ছা মইনুল সাহেব, এলএলবি তে কি কি সাবজেক্ট পড়েছেন? 5টা সাবজেক্টের নাম বলেন। ফৌজদারি কার্যবিধি, বিনাল কোড, দেওয়ানি কার্যবিধি, সুনির্দিষ্ট অধিকার আইন, এভিডেন্স অ্যাক্ট। আচ্ছা বসেন। আচ্ছা মইনুল সাহেব, আপনি সর্বশেষ কোন মামলায় শুনানিতে ছিলেন? সিনিয়রের সাথে যৌতুক বিরোধ দমন আইন এর 3 ধারা স্যার একটা মামলা স্যার শুনানি ছিল। যৌতুক নিরোধ দমন আইন, নিরোধ আইনের যে 3 ধারা, এখানে কি আছে? স্যার এখানে আছে স্যার যদি কেউ কারো কাছে যৌতুক দাবি করে স্যার,
যৌতুক দাবি করলে স্যার এই ধারা মামলা করতে তার ঠিক একটা আছে, না তো পরীক্ষা করবো। না, আশা আশি এটাকে পরে হইলে না। যৌতুক কখন এই দাবি করা মোট- যায়? স্যার বিবাহ করে স্যার। বিবাহের পরে না আগে? স্যার বিবাহ করে আগেও করা যাইতে পারে স্যার, যে এটা না হলে এই টাকা যৌতুক না দিলে বিবাহ করবো। আচ্ছা, পরে না আগে কোনটা বলবেন? স্যার আগে পরে দুইটাই। দুইটাই। যৌতুক কে দাবি করতে পারে? শুধু কি স্বামী নাকি আর কেউ চাইতে পারে? আচ্ছা বলেন তো, যে একজন পুরুষ কি মামলা করতে পারে কিনা যে স্যার পারে। যৌতুক চেয়েছে তার স্ত্রী? জি স্যার পারে। আপনি নিশ্চিত? জি স্যার। আচ্ছা, তো এই যৌতুক নিরোধ আইনের যে 3 ধারা, এটা সাজা কি আছে বলেন তো? স্যার সাজা আছে স্যার সর্বোচ্চ 5 বছর, সর্বনিম্ন 1 বছর কারাদণ্ড, আর আছে স্যার 50,000 টাকা অর্থদণ্ড। আচ্ছা, তো বাদন সাহেব, আপনি আইনজীবী হতে চান কেন? স্যার আইনের সেবা, সেবা মানুষের কাছে স্যার পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে আইনি সেবা দেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, যে একটা মামলায় কয়জন সাক্ষী সাক্ষ্য প্রদান করলে সেই মামলাটা বাদীর পক্ষে ডিক্রি হতে পারে বা অভিযোগকারী পক্ষে আহ রায় হতে পারে? সাক্ষী যদি একজনও হয় স্যার, সেটা যদি গ্রহণযোগ্য হয় স্যার, যদি তার জেরায় খণ্ডন করা না যায় স্যার, তাহলে স্যার একজনের সাক্ষী দিয়েও স্যার ডিগ্রি পেতে পারে। এটা কোথায় আছে? আমার মনে করতে সাক্ষ্য আইনের কত ধারা আছে মনে আছে? মনে করতে মনে পড়তেছে না। লিডিং কোশ্চেন কাকে বলে? স্যার ইঙ্গিত ভাই করছে। হ্যাঁ, এটা কি? স্যার যে প্রশ্নের মধ্যে স্যার উত্তর লুকায়িত থাকে। কিরকম উদাহরণ দেন? আপনি কি আগের মতো চুরি করেন, এইটাই দেখে। আচ্ছা, আপনার সিনিয়রের নাম কি? স্যার লানের অ্যাডভোকেট রুবেল গাজী। উনি তো ঢাকা বারেন না? ঢাকা বারের বর্তমান আহ সম্পাদক সভাপতি, এনাদের নাম কি বলেন তো? মনে পড়ছে না। ঢাকার জেলাও দায়রা জজ তো। কোর্টে যান নাই কখনো? স্যার গিয়েছি স্যার, লাস্ট কিছুদিন যাওয়া হয় না স্যার, পরীক্ষার জন্য স্যার, এই জন্য। ঠিক আছে, ধন্যবাদ, আসেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আসেন, অফলাইনে আরেকজন আসেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? ফিজুর শেখ। ফিজুর শেখ, কোন বার থেকে এসেছেন? গোপালগঞ্জ। গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ নাম কি বলেন তো? গোপালগঞ্জ দায়রা জজের নাম রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। আপনি কোর্টে যান? জি স্যার। কোনো মামলায় শুনানি করেছেন কখনো? স্যার আমি শুনানি করিনি, আমার সিনিয়র শুনানি করছে, আমার সিনিয়রের সাথে আমি ছিলাম। আচ্ছা, হাফিজ সাহেব, আপনি অ্যাডভোকেট কেন হতে চান? স্যার অ্যাডভোকেট হতে চাই আইনের সেবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, যাতে অসহায় মানুষের সেবা করতে পেরে যাবে। আচ্ছা হাফিজ সাহেব, পিডব্লিউ বলতে কি বোঝেন? পিডব্লিউ হচ্ছে প্রোডাকশন উইটনেস। প্রোডাকশন উইটনেস বিষয়টা কি? পিডব্লিউ বলতে স্যার, আসামি যখন জেলে থাকে স্যার, তখন ওকে পিডব্লিউ দিয়ে কোর্টে হাজির করা হয় স্যার, তখন তার সম্মুখে শুনানি করা হয় স্যার। এটা কি প্রোডাকশন উইটনেস নাকি প্রোডাকশন ওয়ারেন্ট? ওয়ারেন্ট। জি স্যার, প্রোডাকশন ওয়ারেন্ট স্যার। প্রোডাকশন ওয়ারেন্ট স্যার। আচ্ছা আচ্ছা হাফিজ সাহেব, স্যার আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করেন? স্যার আমার সিনিয়র দুই সাইডেই করেন, তো ফৌজদারি সাইডটা বেশি। আপনি কোন সাইডে প্র্যাকটিস করতে চান? স্যার আমি উভয় সাইডেই প্র্যাকটিস করতে চান। বলেন তো, বর্তমানে আহ সহকারী জজ এবং সিনিয়র সহকারী জজ ওনাদের কি নামে আখ্যায়িত করা হয়েছে? ওনারা এখন ওনাদের পদবি কি? সিনিয়র সহকারী জজ পদবি স্যার, সিনিয়র সহকারী জজ পদবি সিনিয়র সহকারী জজ। সিনিয়র সহকারী জজ। আচ্ছা আচ্ছা হাফিজ সাহেব, দেওয়ানি আদালতে তো 5 প্রকারের বিচারক আছেন, তো এনাদের যে আর্থিক এখতিয়ার, এই আর্থিক এখতিয়ার সম্পর্কে
কোন আইনে বলা হয়েছে? স্যার এসআর অ্যাক্টে স্যার, স্যার সরি স্যার, 1827 সালে, আহ, স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না। মনে করতে পারতেছেন না? আচ্ছা, আপনাকে সর্বশেষ প্রশ্ন, বলেন যে একতরফা নিষ্পত্তি কি? স্যার, একতরফা নিষ্পত্তি হচ্ছে স্যার, দেওয়ানি মামলায় বিবাদী যদি কখনো হাজির না হয় তাহলে একতরফা নিষ্পত্তি করা যাবে না। এটা কি একতরফা নিষ্পত্তি না ডিগ্রি? ডিগ্রি স্যার। আর নিষ্পত্তি কোনটা তাহলে? স্যার নিষ্পত্তি হচ্ছে স্যার যে বিবাদী যদি স্যার জবাব না দেয় তাহলে একতরফা নিষ্পত্তি। একতরফা নিষ্পত্তি আর একতরফা ডিগ্রি দুইটা কি এক জিনিস তাহলে? স্যার না স্যার। এক জিনিস না। ঠিক আছে, ধন্যবাদ। আসেন হাফিজ সাহেব। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। করেন। আপনি যে লিডিং কোশ্চেনের উত্তর দিয়েছেন ওই জায়গায় আপনি ফেল। আপনি বিচারপতিরে যদি বলেন যে আপনি কি চুরি আগের মতো চুরি করেছেন কিনা, তাহলে তো ওই জায়গায় শেষ। আমার এক স্টুডেন্ট উনারে ভাইভাতে জাস্ট ফেল করাইছিল, উনারে জিজ্ঞেস করতে যে আপনি কি করেন, বলে যে আমি লন্ডনে একটা ল ফার্মে আছি। লন্ডনের ল ফার্মে কে আছে? ব্যারিস্টার অমুক। বলছে যে ব্যারিস্টার অমুককে দেখা যায় কিরকম, যে দেখতে কেমন? স্যার অনেকটা দেখতে আপনার মতো। এরকম বলে ফেলছে। তাহলে এইসব কথা কখনো বলা যাবে না। আপনি বললেন যে আপনার জন্ম কি 1990 সালে, আপনার নাম কি মফিজ, বা এইগুলা যে কোনো একটা। কিন্তু যদি বলেন যে নেগেটিভ, যে আপনি কিছু আগের মধ্যে চুরি করেন কিনা, এটা কি কথা? আচ্ছা, আপনার জন্ম কি 1990 সালে কিনা, আপনার বাড়ি কি ঢাকা কিনা, এই তো লিডিং কোশ্চেন। আসেন অনলাইনে কে দিবেন, স্যার, অনলাইনে আসেন। স্যার কেউ যদি স্যার, কেউ স্যার যদি আমি হুট দিতেছি। করে বলে স্যার ফেলে, আমি দিব স্যার স্যার। আমি কি পাস করব? আচ্ছা, পাস ফেলের প্রশ্ন পরে, আগে অনলাইনে যে কোনো একজন আসেন। কি প্রশ্ন করলেন? স্যার কি কানুন সাহেব দিবেন? জি স্যার, বাবু সাহেব? ইনশাল্লাহ। আচ্ছা, কানুন সাহেব তাহলে আপনাকে স্ক্রিনে আনি, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, কানুন সাহেব শুরু করেন। আসেন, ওখান থেকে আসেন, ওই যে দরজা দেখা যাচ্ছে আপনার, ওখান থেকে হেঁটে আসেন। স্যার আমি উঠেন। তো দেখা যাচ্ছে না স্যার আমাকে। আপনাকে আমি দেখতেছি, আপনি আমারে দেখতেছেন না। আপনি ওই যে দরজার ওখান থেকে আসেন, আপনার পিছনে যে দরজা আছে ওখান থেকে আসেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বসেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনার নাম বলেন। মোহাম্মদ আব্দুর রশিদ। মোহাম্মদ আব্দুর রশিদ। তো আব্দুর রশিদ সাহেব, আপনি কি করেন? স্যার আমি আপাতত প্র্যাকটিস করতেছি। আচ্ছা, আপনি এতদিন কি করছেন? স্যার আসলে আহ, আমি পড়াশোনার মাঝখানে, পড়াশোনা বাদ দিয়ে স্যার আমি সাংসারিক কাজে ব্যস্ত ছিলাম। সাংসারিক লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির হওয়ার কারণে সাধারণত যেটা হয়, আমি পরিবারের সাংসারিক দায়িত্ব নিয়ে সাংসারিক কাজ ব্যবসা বলতে বাণিজ্য কি করেছি স্যার। ব্যবসা করতেন? কি ব্যবসা করতেন? স্যার স্যার আমি আমাদের স্টক বিজনেস, পাশাপাশি আমি কৃষি কাজ করতাম আমাদের নিজেদের। আচ্ছা, তো আপনার সিনিয়রের নাম কি বলেন তো? স্যার লার্নেড অ্যাডভোকেট ময়জুদ্দিন। আচ্ছা, তো কানুন সাহেব, আহ, বলেন তো যে একটা মামলায় ধরেন কোনো চাক্ষুষ সাক্ষী নেই, একটা ঘটনায় একটা অপরাধ সংঘটিত হয়েছে, তো প্রমাণের মতো সাক্ষ্য প্রমাণাদি হাতে নেই, তাহলে এই মামলাটা কিভাবে প্রমাণ করা যেতে পারে বলেন? রাষ্ট্রপক্ষ এই মামলাটা কিভাবে স্যার প্রমাণ করবে? স্যার রাষ্ট্রপক্ষ স্যার এটা অ্যাপ্রুভালের মাধ্যমে প্রমাণ করা যেতে পারে স্যার। এটা কি অ্যাপ্রুভার কি?
অ্যাপ্রুভার স্যার রাজসাক্ষী, যেটা ফৌজদারি কার্যবিধির 337 থেকে 339 ক ধারায় বর্ণনা করা হয়েছে। আচ্ছা, অ্যাপ্রুভার কে কি মানে কি, কে ক্ষমা করতে পারে, কোন আদালত? স্যার অ্যাপ্রুভারকে ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা আদালত, উভয় উভয় আদালতই ক্ষমা করতে পারে স্যার। আচ্ছা কানুন সাহেব, আগাম জামিন শব্দ শুনেছেন কখনো? জি স্যার। আগাম জামিন কোন কোন আদালতে চাওয়া যায় বলেন তো? আগাম জামিন দায়রা আদালত এবং হাইকোর্টে চাওয়া যায় স্যার। এটা কত ধারায় চাইতে হয়? 498 ধারা স্যার, ফৌজদারি কার্যবিধি। আচ্ছা, আপনার প্রতি সর্বশেষ প্রশ্ন, বলেন যে কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না? আপিল করা যাবে স্যার তিনটা ক্ষেত্রে। কি কি? 412, 413, 414 ধারায় বর্ণনা করা হয়েছে স্যার। হ্যাঁ। আর 412 ধারায় স্যার হলো এটা স্যার আহ, উভয় পক্ষ আপোষের মাধ্যমে যদি কোনো মামলার রায় পেয়ে থাকে স্যার, পরবর্তীতে সেই বিষয়ে আপিল করা যাবে না স্যার। আচ্ছা, আর 13? 13 স্যার, স্যার এই মুহূর্তে মাথায় আসতেছে না স্যার। আচ্ছা ঠিক আছে, 200 ধন্যবাদ। নাম্বার 200। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা দেখেন, আমি ওই একটু মনে পড়লো, সেটা হলো যে আপনারা যাদের যাদের নাম আছে, কেউ নামের এই শর্ট ফর্ম বলবেন না। ধরেন ওই যে মাসুদ বলছে যে এমডি মাসুদ তালুকদার, এটা হচ্ছে আমার জীবন থেকে শেখা। সেটা হলো যে ওই যে যে জাস্টিস হিসেবে কিছুদিন আগে উনি ওনারে অপসারণ করছে বা উনি পদত্যাগ করছে, আখতারুজ্জামান। তা উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন। উনি আমার অনার্সের ভাইভাতে আমি যখন ঢুকলাম, আমারে জিজ্ঞেস করতেছে তোমার নাম কি। তা আমি বললাম যে এমডি সনি খান। উনি বললেন যে এমডি আবার কি, এমডি টেমডি কখনো বলবো না, এখানে বলতে হবে কি, মোহাম্মদ। এটা হলো একটা। আর একটা হলো সুপ্রিম কোর্ট বারের জয়নিং এর যে ভাইবা, এই ভাইবা যখন দিতে গেলাম, তা তখন ভাইবা নিচ্ছে হলো ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। উনি তখন বারের সভাপতি, সরি সেক্রেটারি, আর সভাপতি হচ্ছে আমির উদ্দিন স্যার। তা উনি আমার বলতেছে যে আপনার সিনিয়রের নাম কি বলেন। যে বললাম যে লার্নেড অ্যাডভোকেট অমুক স্যার। তো ওই জায়গায় আমি মিস্টার বা জনাব বলি নাই। তা উনি মোটামুটি আমারে হুমকি দিলেন যে উকিল হইতে পারো নাই, বারে এখনো জয়েন করতে পারো নাই, তার আগে সিনিয়রের সম্মান দাও না, সিনিয়রে জনাব মিস্টার কিছুই বলো না। তা পাশে আবার একজন আমার একটু ডিফেন্ড করলেন, উনি বলতেছে স্যার লার্নেড অ্যাডভোকেট তো বলছে, কিন্তু না, লার্নেড অ্যাডভোকেট বলছে, বলার সাথে সাথে জনাব বা মিস্টার এটাও বলতে হবে। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস হচ্ছে আমার সরাসরি শেখা। তো আপনারাও ওই লার্নেড অ্যাডভোকেট জনাব অমুক স্যার বা জনাব অমুক বা মিস্টার অমুক, ঠিক আছে? বিজ্ঞ আইনজীবী বলছেন স্যার। বিজ্ঞ আইনজীবী বলেন বা যাই বলেন, জনাব বললেন, বিজ্ঞ আইনজীবী লার্নেড অ্যাডভোকেট যাই বলেন না কেন ওইটাও বললেন, ঠিক আছে? আচ্ছা, এবার অফলাইনে কে দিবেন, আসেন অফলাইনে একজন আসেন, কে দিতে চান? তানভীর আলম খান দিবেন, আসেন। আচ্ছা একটু পরে আসেন, দাঁড়ান। ওই পাশে দিয়ে আসেন। আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম কি? মোহাম্মদ তানভীর আলম খান। তানভীর আলম খান। খান বংশের উৎপত্তি কিভাবে হয়েছে বলেন? সে খান বংশের উৎপত্তি সম্ভবত মধ্যপ্রাচ্য থেকে অথবা আহ, চীন থেকে, এবং চীন থেকে পরবর্তীতে এটা মধ্যপ্রাচ্যে ট্রান্সফার হয় এবং ওখান থেকে উপমহাদেশে এবং পরবর্তীতে বাংলাদেশে ঘুরে আসে। আপনি কি চীনের খান না মধ্যপ্রাচ্যের খান তাহলে? স্যার এটা বলতে পারবো না, আমার জানা নাই। আচ্ছা, তানভীর আলম খান, আপনার ভার্সিটি কোনটা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ। আচ্ছা, আপনি তো অনার্স করেছেন না? তো আপনার এই এমসিকিউ এবং লিখিততে মার্কস এত কম কেন?
আমি পরীক্ষা দিয়েছি স্যার। মার্কস কম কেন স্যার, এটা আমি একটু ভালো পরীক্ষা দিতে পারিনি, মোটামুটি পরীক্ষা দিয়েছি। আচ্ছা, তানভীরুল হক খান, আপনি তো এলএলএম ও করেছেন। জি স্যার। তা আপনার এলএলএম এর কয়েকটা সাবজেক্টের নাম বলেন তো। এলএলএম করছি ক্রিমিনোলজি, অ্যাপ্লাইড ক্রিমিনাল ল, হিউম্যান রাইটস ল, ইন্টারন্যাশনাল সি ল। আচ্ছা বলেন তো, ফান্ডামেন্টাল রাইটস এন্ড হিউম্যান রাইটস এর মধ্যে পার্থক্য কি? ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ওই সকল হিউম্যান রাইটস থেকে ইউডিআর ঘোষিত হিউম্যান যে রাইটস গুলো আছে, সেই সকল রাইটস গুলো থেকে বাছাইকৃত কিছু অধিকার যেগুলা কোনো রাষ্ট্রের সংবিধান দ্বারা স্বীকৃত, সেগুলাই ফান্ডামেন্টাল রাইটস নামে পরিচিত। বাংলাদেশে কয়টা ফান্ডামেন্টাল রাইটস আছে বাংলাদেশের কনস্টিটিউশনে? 18টা। যে একটা বলেন তো। স্যার, বাংলাদেশের 18টির মধ্যে আহ, যেমন স্যার স্যার, চলাচলের স্বাধীনতা, উম, মত প্রকাশের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, আর সম্পত্তি ও গৃহ রক্ষার স্বাধীনতা, এবং আইনের চোখে সমতা। আচ্ছা, আপনি কি এটা বলতে পারবেন যে আইনজীবীর সাথে একজন অভিযুক্ত ব্যক্তির যে আইনজীবীর যে আহ, তার যে আইনজীবীর মাধ্যমে সে পরামর্শ করতে পারে বা আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করতে পারে, এটা বাংলাদেশ সংবিধানে কোথায় আছে? স্যার, এটা স্যার সংবিধানে 35 ছেলে 33, 35 কোনটা? 33 অনুচ্ছেদে। 33 অনুচ্ছেদে। আচ্ছা তানভীর আলম খান, আপনি তো একেবারে ইয়াং, আপনি কি বিজিএস পরীক্ষা দিয়েছেন? না স্যার। বিজিএস দেননি। অ্যাডভোকেসি করতে চান নাকি অন্য কিছু করবেন? স্যার, অ্যাডভোকেসি করতে চাই। কিছু করতে চান, ঠিক আছে, ধন্যবাদ, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, আর কে আসবেন? আপনি আসেন, আসেন। কেউ করেন। আচ্ছা, মহিলারা সিরিয়াল সিরিয়াল কম পাচ্ছে, এরপর মহিলাদের সিরিয়াল আসেন। আচ্ছা, আপনাদের শুনে কি অভিজ্ঞতা হচ্ছে না? দেখেন। হ্যাঁ, আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম কি বলেন? এস এম আল আমিন সোহাগ। আমিন। আচ্ছা, আলামিন সাহেব, নিজের সম্পর্কে কিছু বলেন। তো আমার নাম এস এম আল আমিন সোহাগ। আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স। আর একটু জোরে বলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স এলএলএম সম্পন্ন করেছি। আমি বর্তমানে স্যার ঢাকা জজ কোর্টে শিক্ষক পেশায় আইনজীবী হিসেবে কর্মরত আছি স্যার। বর্তমানে ঢাকা জজ কোর্টে আছেন? জি স্যার। ঢাকা জজ কোর্টে আপনার সিনিয়র কি? স্যার, অ্যাডভোকেট, লার্নেড অ্যাডভোকেট সাইফুল হক স্যার। আচ্ছা আলামিন সাহেব, বলেন তো যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জি স্যার। এনার আপিল এখতিয়ার আছে কিনা? জি স্যার। কোন ক্ষেত্রে আছে বলেন। স্যার, দ্বিতীয় শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে আদেশ দিবেন সেই আদেশের বিরুদ্ধে। মেট্রোপলিটন এলাকায় কি মেট্রোপলিটন এলাকায় দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে? ম্যাজিস্ট্রেট আছে? তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কি আপিল এখতিয়ার আছে? আচ্ছা। আচ্ছা আলামিন সাহেব, বলেন তো সাফাই সাক্ষী শুনেছেন? জি স্যার। সাফাই সাক্ষী বিষয়টা কি? স্যার, আসামি পক্ষ যখন সাক্ষ্য উপস্থাপন করেন স্যার। এটা মামলার কোন পর্যায়ে হয়? তো মনে করতে পারছি। আচ্ছা, আপনি কোন সাইডে প্র্যাকটিস করেন? যদি উকিল হন কোন সাইডে প্র্যাকটিস করতে চান? তো ক্রিমিনাল সাইড। ক্রিমিনাল সাইড। ক্রিমিনাল ক্রিমিনাল মামলার একটা মামলা যখন চার্জ গঠন হলো, রায়ের আগ পর্যন্ত ধাপগুলো বলেন তো। চার্জ গঠন স্যার, প্রথম স্যার 241-এর ক ধারায় স্যার। আপনার ধারা বলা লাগবে না, জাস্ট আপনি বলেন যে চার্জ গঠনের পর থেকে রায়ের আগ পর্যন্ত একটা ফৌজদারি মামলায় কোন ধাপগুলো অনুসরণ করে সেটা বলেন শুনি। তো চার্জের পরে এরপরে আসামি আসামি যদি দোষ স্বীকার করে, দোষ স্বীকারে তার বিরুদ্ধে দণ্ড হবে, আর যদি দোষ স্বীকার না করে
উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ আদালত শুনবে, সাক্ষ্য গ্রহণে যদি আসামি নির্দোষ হয় তাহলে খালাস পাবে, আর যদি আসামি অপরাধী হয়, প্রকৃত দোষ করে থাকে, তাহলে স্যার আদালত তাকে দণ্ড দেবে। একটা ফৌজদারি মামলায় আসামি পক্ষ কি সাক্ষ্য দিতে বাধ্য? যদি সাক্ষ্য দেয় তাহলে এটা আসামি পক্ষের সুবিধা পাবে যদি সেটা প্রমাণ করতে পারে, কিন্তু স্যার দিতে বাধ্য। দিতে বাধ্য না। ফৌজদারি মামলায় কি দ্বিতীয় আপিল আছে? ফৌজদারি মামলা জি স্যার আছে স্যার, পিপি সাহেব করতে পারে আছে। কিসের দ্বিতীয় আপিল করে একটা উদাহরণ দেন, স্যার কোন ক্ষেত্রে? স্যার 417 ধারায় অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে। অপর্যাপ্ত খালাসের দণ্ড। বিরুদ্ধে স্যার। কোনটা অপর্যাপ্ত দণ্ড নাকি খালাস, কোনটা? স্যার খালাসের বিরুদ্ধে 417। 417। ঠিক আছে আলামিন, ধন্যবাদ। আসেন আপনাদের, এবার আমাদের, আপনারা তো তিনজন আছেন, যে কোনো একজন আসেন। আসেন আসেন, মহিলা সদস্য একজন আসেন। হ্যাঁ প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম কি? আচ্ছা, রোকেয়া আক্তার, আপনার নামে একজন বিখ্যাত ব্যক্তি আছে, জানেন? বেগম রোকেয়া আক্তার উনি কে ছিলেন? নারী জাগরণের প্রতীক ছিলেন, একজন লেখিকা। ওনার একটা বইয়ের নাম বলতে পারবেন? এই মুহূর্তে মনে নেই। এই বইটা মানে নাই। আচ্ছা, তো রোকেয়া আক্তার, আপনি আইনজীবী কেন হতে চান? স্যার, এটা আমার একটা শখ। আমি বিশেষ করে নারী, অসহায় নারীদের পাশে থাকতে চাই, তাদের আইনি সহায়তা দিতে চাই। এজন্য অসহায় পুরুষদের পাশে থাকবেন না? পুরুষদের জন্য অনেক অ্যাডভোকেট আছে, বাট আমি বিশেষ করে সবার জন্য করবো, বিশেষত নারীদের জন্য একটু বেশি। তাহলে তো আপনি পুরুষ বিদ্বেষী না? না স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা বলেন তো, ফৌজদারি কার্যবিধিতে কোথায় বলা আছে যে আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন? 340 ধরে। 340 ধারায়? 340 ধারায় আর কি আছে বলতে পারবেন? আর হচ্ছে, আসামির যে পরীক্ষা করে। আসামিকে পরীক্ষা আছে 342-এ, আর সাফাই সাক্ষী আছে 340-এ। জি। তো রোকেয়া আক্তার, বলেন তো যে একটা খুনের মামলা আপোষ মীমাংসা করা যায় কিনা? জি না কোর্টে যে আপোষ মীমাংসা হয় দেখেন নাই কখনো খুনের মামলায়? স্যার, আমি ওকে একটা রেগুলার। কোর্টে রেগুলার না, আবার আইনজীবী হতে চান? স্যার, আপনারা যখন আইন পেশা চর্চার অনুমতি দেবেন তখন থেকে আমি রেগুলার। বাট আপনার যে 6 মাসের একটা পিরিয়ড আপনি পার করে আসছেন শিক্ষানবিশ হিসেবে, তখন কোর্টে যাননি? জি স্যার, তখন গিয়েছি, তো অনেকদিন হয়ে গিয়েছে। আর আপোষে মীমাংসা আমি দেখিনি নিজের ক্ষেত্রে। আচ্ছা, দেখেন নাই। আচ্ছা বলেন তো যে দায়রা আদালত খালাস দেয় কোন ধারায়? দায়রা আদালত খালাস দেয় মনে পড়ছে না? আচ্ছা, অব্যাহতি এবং খালাস এই দুইটার ভিতর পার্থক্য কি? স্যার, অব্যাহতি মানে হচ্ছে এটা পুনরায় আবার মামলা করা যাবে, সাময়িক যেটা মুক্তি সেটা হচ্ছে অব্যাহতি। আর খালাস মানে পুরোপুরি মুক্তি, সেটা বিষয়ে পুনরায় মামলা করা যাবে না, বা আসামিকে ওই বিষয়ে পুনরায় সাজা দেওয়া যাবে। আচ্ছা, খালাসের বিরুদ্ধে যে পুনরায় মামলা করা যাবে না, এটা কোথায় বলা আছে? এটা 403 ধারায় বলে। 403 ধারায় কি আছে বলেন? এটা হচ্ছে দোবারা দোষ নীতি, যে যে যাকে একবার কোনো মামলায় বিচারে আনা হয়েছে বা তাকে সাজা দেওয়া হয়েছে, খালাস হয়েছে, তাকে পুনরায় বিচারে, দ্বিতীয়বার বিচারে করা যাবে না। আচ্ছা, আপনি যে অ্যাডভোকেট হতে চান, কার অনুপ্রেরণায় এতদূর এসেছেন? স্যার, এটা নিজের অনুপ্রেরণায় আমি এসেছি। আর কেউ সহায়তা করে নাই, অনুপ্রাণিত করে নাই? না স্যার, পরিবারে বা পরিবার অন্য থেকে কেউ? আসলে আমার পড়ালেখাটা অনেক স্ট্রাগল করা স্যার, আমার দেখেন অনেক গ্যাপও আছে। তো এটা পুরোপুরি আমার নিজের ইচ্ছা ছিল যে আমি একজন আইনজীবী হব। ঠিক আছে, শুভকামনা। আসেন। ধন্যবাদ।
অনলাইনে কে দিবেন দেখেন, অনলাইন আর আমরা দুইজনের নিব, অফলাইন থেকে একজন, অনলাইন থেকে একজন, আজকের জি মতো। স্যার, জি স্যার। স্যার আমি দিব স্যার। আচ্ছা উসাইম সাহেব দেন, উসাইম সাহেব অনেক একটা লাইনে আসছিলেন। উসাইম সাহেব আসেন, কথা বলেন না দয়া করে, প্লিজ সাইলেন্ট থাকেন। আসতে পারি স্যার? আচ্ছা একটু একটু অপেক্ষা করুন উসাইম সাহেব, একটু অপেক্ষা করেন। হ্যাঁ ভিডিও অন করেন। স্যার ভিডিও অন আছে তো স্যার আমার। তো দেখি না তো আপনাকে। স্যার উসাইম ভাই ঘাসের জমিত স্যার। আপনার ভিডিও অফ আছে ভাই, ভিডিও অন করেন। স্যার অন করা, আমি দুইটা ডিভাইস দিয়ে ইয়া করা তো স্যার, একটা অফ আর একটা অন আছে স্যার। আপনি উসাইম যেটা লেখা এটা তো অফই দেখতেছি, এটা অন করেন। যেটা দিয়ে আপনার কথা শোনা যাচ্ছে এটা অন করেন। স্যার ওটা তো ফোনে স্যার, আমি তো ল্যাপটপে, আচ্ছা ল্যাপটপে অন করে দিই স্যার। চলে যাচ্ছেন তো ভাইবা দিয়ে যান। স্যার দুজন। শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা যাই হোক, আপনাকে দেখতেছি না, আপনি ভাইবা দেন এমনিতে, বুঝে পাচ্ছি না আমি। স্যার আমি কি আসতে পারি স্যার? হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। জি স্যার। আপনার নাম তো উসাইম। জি স্যার। উসাইম শব্দের অর্থ কি? স্যার উসাইম, উসাইম শব্দের অর্থ স্যার সিংহ শাবক। সিংহ শাবক। আচ্ছা উসাইম সাহেব, আপনি এলএলবি করেছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে? স্যার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ স্যার। আচ্ছা উসাইম সাহেব কি করেন? স্যার বর্তমানে স্যার শিক্ষানবিশ আইনজীবী, আইনজীবী হিসেবে কর্মরত আছে স্যার। কোথায় কর্মরত আছেন? স্যার ভোলা ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের স্যার। আপনার সিনিয়রের নাম বলেন। স্যার আমার সিনিয়র নাম স্যার বিজ্ঞ আইনজীবী জনাব সৈয়দ মুস্তাফিজুর রহমান। আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করেন? আমার সিনিয়র স্যার ক্রিমিনাল সিভিল দুই সাইডই প্র্যাকটিস করে, কিন্তু স্যার এই সিভিল সাইড একটু বেশি করে স্যার। আচ্ছা যেহেতু সিভিল সাইডে বেশি করে, তাহলে আপনাকে সিভিল থেকে প্রশ্ন করি। জি স্যার অবশ্যই স্যার। বলেন প্রিভেন্টিভ রিলিফ কাকে বলে? উসাইম সাহেব, জি স্যার। প্রিভেন্টিভ রিলিফ কাকে বলে? পারবেন? স্যার এই মুহূর্তে মনে পড়তেছে না স্যার। আচ্ছা বলেন তো এক্সিকিউশন কেসের ক্ষেত্রে সোলে ডিক্রি হয় কিনা? জি স্যার, আরেকবার বলবেন স্যার, একটু শুনতে পাইনি। ডিক্রি জারি মামলার ক্ষেত্রে সোলে ডিক্রি হয় কিনা? স্যার ডিক্রি জারি মামলার ক্ষেত্রে স্যার সোলে ডিক্রি স্যার হয় না স্যার। আচ্ছা সোলে ডিক্রি কি এটা কি জানেন? জি স্যার। কি বলেন তো? আপোষ মীমাংসার মাধ্যমে যে মামলার স্যার ডিক্রিটা দেওয়া হয় ওটাই স্যার সোলে ডিক্রি স্যার। আচ্ছা আপোষ মীমাংসার মাধ্যমে তো মধ্যস্থতার ডিক্রিও দেওয়া হয়, তাহলে মধ্যস্থতার ডিক্রি এবং সোলে ডিক্রি কি এক জিনিস কিনা? না স্যার, মধ্যস্থতা ডিক্রি আর সোলে ডিক্রি এক জিনিস না স্যার। কি পার্থক্য আছে বলেন। স্যার মধ্যস্থতা ডিক্রি স্যার দুইজনের মধ্যস্থতার মাধ্যমে স্যার আদালত ওই ডিক্রিটা নিষ্পত্তি করে, ওটা স্যার মধ্যস্থতা। আর সোলে ডিক্রির বিরুদ্ধে স্যার আপনার রিভিশন করা যায়, কিন্তু মধ্যস্থতা ডিক্রি ক্ষেত্রে স্যার রিভিউ করতে হয় স্যার। রিভিউ করতে হয়। আচ্ছা এডিআর কি বলেন তো, এডিআর? স্যার বিকল্প বিরোধ নিষ্পত্তি স্যার, বিষয়টা কি? আউটসাইড কোর্ট সেটেলমেন্টও বলে স্যার। আচ্ছা বিকল্প স্যার বিরোধ একটা উদাহরণ দেন। স্যার দেওয়ানি কার্যবিধির স্যার 89 89 ক থেকে 89 কতে দুইটার স্যার টার্মে বলা আছে স্যার,
মধ্যস্থতার ক্ষেত্রে স্যার একটা হলো স্যার মধ্যস্থতা, আরেকটা হলো স্যার সালিসি আরবিট্রেশন, একটা স্যার মিডিয়েশনের মাধ্যমে স্যার মীমাংসা করা হয় মামলা আউটসাইড কোর্ট সেটেলমেন্টে স্যার। আচ্ছা, বলেন তো সুখাধিকার কি? সুখাধিকার হলো স্যার যদি স্যার এটা মানে কোনো একটা স্যার জমিতে স্যার যদি ব্যক্তি মালিকানাধীন হয় তাহলে 20 বছর ধরে স্যার যদি সে মামলা মানে সে জমিটা স্যার সে মানে ইউজ করে তাহলে তার একটা অধিকার প্রতিষ্ঠিত হয়। আর যদি সরকারি জমি হয় তাহলে স্যার 60 বছর ধরে যদি স্যার কেউ ওই জায়গায় স্যার ইউজ করে তার প্রতি তার একটা মানে অধিকার জন্মায় স্যার, যেটা সুখাধিকার নামে পরিচিত। আচ্ছা, এটা যে সে ব্যবহার করতেছে এটা কি অনুমতি নিয়ে করবে নাকি অনুমতি ছাড়া করবে? স্যার এটা স্যার যদি স্যার সে যদি বাধা না দেয়, সে যদি 20 বছর ধরে কোনো বাধা না দেয়, অনুমতি তার নেওয়া দরকার হয় না স্যার। আচ্ছা উসাইম সাহেব, আপনি তো ভোলা জেলার, জি ভোলা স্যার। জেলার আহ, দুইজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন। স্যার ভোলা জেলার বিখ্যাত হলো মরহুম জনাব নাজির রহমান মঞ্জু সাহেব, মরহুম জনাব মোশাররফ হোসেন শাহজাহান সাহেব, দুজনেই প্রবীণ আইনজীবী ছিলেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সর্বশেষ আমানুর সাহেব দিয়ে জানাসেন। হ্যাঁ, আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? মোহাম্মদ আমানুর হুসাইন। আমানুর হুসাইন। আমানুর শব্দের অর্থ কি? ভোরের আলো। ভোরের আলো। আমানুর সাহেব, আপনি কি করেন? স্যার আমি আমার বিজ্ঞ সিনিয়র হিসেবে স্যার কোর্টের শিক্ষার্থী আইনের হিসেবে প্র্যাকটিস করি। আচ্ছা, আপনার স্যার কোন সাইডে প্র্যাকটিস করেন? স্যার ওই সাইডে করে, তবে ক্রিমিনাল সাইডে বেশি করে। সাইডে বেশি করেন। আচ্ছা, ক্রিমিনাল মামলার স্টেজ গুলো বলেন তো। প্রথমে আপনার মামলা দায়ের, মামলা দায়ের পরে যদি আপনার জিআর মামলা হয় তাহলে পুলিশ প্রতিবেদন, সিআর মামলা হলে তদন্ত প্রতিবেদন, এরপরে স্যার আসামি আসামির জামিন, এরপরে স্যার মামলার বিচারে গেলে আপনার চার্জের জন্য অভিযোগ গঠন, অভিযোগ গঠন যদি হয় অব্যাহত হতে পারে, অভিযোগ গঠন হতে পারে। যদি আপনার অভিযোগ গঠন হয় তারপরে স্যার সাক্ষী আহ্বান করে, সাক্ষী আহ্বানের পরে স্যার সাক্ষীরা বিজ্ঞত মতো সাক্ষ্য প্রদান করেন এবং তাদেরকে জেরা করা হয়। এর পরবর্তী স্যার আসামি পরীক্ষা করা হয়। আসামি পরীক্ষা করার পরে স্যার আসামিদের স্যার ওই আত্মপক্ষ সমর্থনের সভা স্বীকৃতির জন্য আহ্বান করা হয়। যদি তারা প্রদান করে তাহলে তার তালিকা দিতে হয়। প্রদান না করলে পরবর্তী স্যার যুক্তি তর্ক, পরবর্তীতে রায়, রায় পরবর্তীতে যদি সাজা হয় তাহলে আপিল, খালাস হলো। আচ্ছা, টাইম ডিক্লারেশন কি বলেন তো? মৃত্যু এটা কি? স্যার কোনো ব্যক্তি তার মৃত্যুর পূর্বে যদি কোনো ঘোষণা করে যে কোনো ব্যক্তিকে দিতে পারে, যে কোনো দিতে পারে তার মৃত্যুর কারণ সম্পর্কে। পুলিশের কাছে দেওয়া যায়? যে কোনো ব্যক্তিকে দেওয়া যায়, পুলিশ কাছে দেওয়া যায়। পুলিশের কাছে দেওয়া যায়। টাইম ডিক্লারেশন দেওয়ার পরে যদি সে মারা না যায় তাহলে কি হবে? তাহলে স্যার ওই যে সমর্থন সাক্ষ্য হিসেবে স্যার সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। শুধুমাত্র কি টাইম ডিক্লারেশনের উপর ভিত্তি করে কাউকে সাজা দিতে পারে? পারে। যদি অন্যান্য সাক্ষীদের সাক্ষ্যের সাথে মিল না থাকে? স্যার একজন সাক্ষী যেহেতু আপনার মৃত্যুকালীন ঘোষণা, যে ব্যক্তি ঘোষণার পর মারা যায়, তো তার উপর ভিত্তি করে স্যার সাক্ষ্য দেওয়া যাবে, সাজা দেওয়া যাবে। আচ্ছা, আপনি কোন জেলা থেকে এসেছেন? আর আমার গোপালগঞ্জ গেছে। আপনার হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ? হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট। বাগেরহাট। গোপালগঞ্জ পারে কেন? স্যার আমার শিক্ষা জীবন স্যার ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স আমি গোপালগঞ্জ জেলা থেকে করেছি স্যার, যার কারণে এবং আমার প্র্যাকটিসের সুবিধা হচ্ছে স্যার আমি গোপালগঞ্জ জেলায়। গোপালগঞ্জের তিনজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন। গোপালগঞ্জ বিখ্যাত ব্যক্তি প্রথমে স্যার আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, স্যার দ্বিতীয়ত এস এম সেলিমুজ্জামান, আর তৃতীয়ত স্যার এস এম জিলানী সাহেব। আচ্ছা,
আচ্ছা আমানুর সাহেব, আপনাকে সর্বশেষ প্রশ্ন যে প্রিজাম্পশন অফ ইনোসেন্স এটা কি বলতে পারবেন? স্যার দুঃখিত স্যার, এটা প্রথম সপ্তাহ। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনার সাহেব আসেন, 2-3 মিনিট করে শেষ করে দিয়ে আসেন। হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ। আপনার নাম? জাহান শান্ত। হাসনাত জাহান শান্ত। হাসনাত সাহেব কোন জেলা থেকে এসেছেন? বাগেরহাট জেলা। বাগেরহাট জেলা। আপনার সিনিয়র কে? আমার বড় ভাই লাভনেট সিনিয়র অ্যাডভোকেট জনাব সাজ্জাদ হোসেন চঞ্চল। আচ্ছা, তো হাসনাত সাহেব আপনি বর্তমানে কি কি করছেন? বড় ভাইয়ের সাথে শিক্ষানবিশ হিসেবে কাজ করছি। আপনি কোন সাইডে প্র্যাকটিস করতে চান অ্যাডভোকেট হওয়ার পরে? তার উভয় সাইডে প্র্যাকটিস করছে, সিভিল ক্রিমিনাল। সিভিল ক্রিমিনাল উভয়। আচ্ছা হাসনাত সাহেব, কেউ যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গ করে তাহলে সংক্ষুব্ধ পক্ষের কি প্রতিকার আছে? স্যার ভায়োলেশন কেস করবে। ভায়োলেশন কেস কিভাবে করে, কোন বিধান অনুসারে? স্যার দেওয়ানি কার্যবিধির 29 আদেশের 3 বিধি অনুসারে, 2-3 বিধি অনুসারে। ভায়োলেশন কেস করলে কি হতে পারে? স্যার 6 মাসের কারা, দেওয়ানি কারাদণ্ড হতে পারে। আর 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 এই মুহূর্তে এই মুহূর্তে স্মরণ নেই। আচ্ছা হাসনাত সাহেব, একতরফা ডিক্রি কাকে বলে? স্যার মামলার শুনানির দিন বাদী উপস্থিত, বিবাদী অনুপস্থিত, তখন আদালত যে ডিক্রি দেয় সেটাই একতরফা ডিক্রি। একতরফা ডিক্রির ক্ষেত্রে কি রেস জুডিকাটা প্রযোজ্য? জি। প্রযোজ্য। বুঝে বললেন না না বুঝে? যেহেতু ডিক্রি সেহেতু প্রযোজ্য, তাই? স্যার একই বিচার্য বিষয় এবং একই পক্ষ হইলে স্যার। আচ্ছা কায় মোকাম কি? স্যার মৃত বাদী বা বিবাদীর মৃত বাদী বা বিবাদীর পক্ষভুক্ত। পক্ষভুক্ত, এটা কত দেশে আছে? স্যার এটা 22 দেশে। 22 দেশে। তো হাসনাত সাহেব, আহ সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালের? স্যার 1772। কত সালের? লিখে ইংরেজিতে লিখে দেখান তো। ঠিক আছে, ধন্যবাদ হাসনাত সাহেব, শুভকামনা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনাদের আজকে এই পর্যন্তই থাক ভাইবা, বুঝতে পারছেন? আগামীকাল আপনাদের পড়া থাকবে না। আর পরশু আপনাদের ক্লাস আছে, পরশু সন্ধ্যা 7টায়। পরশু নোট পাবেন, সবাই আসবেন। এবং পরশু আজকে যাদের ভাইবা হলো না, পরশু ক্লাস শেষে তাদের ভাইবা ইনশাল্লাহ হবে, বুঝতে পারছেন? অনলাইন অফলাইনে যারা আছেন সকলের। আর ওই দিন এডিশনাল আর নোট পাবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। আর আমি রাতে ক্লাসটা আপলোড করলে ওই ভিডিওগুলো দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যে ওই জায়গায় আসলে আপনার কি ভুল ছিল এবং ওই প্রশ্নটার উত্তর কি জানা উচিত ছিল। যদি কেউ কোনো প্রশ্নের উত্তর না পারেন অবশ্যই আমার নক করেন যে স্যার এই জায়গা কি বলা উচিত ছিল। আমি এই মুহূর্তে তো সব মনে করতে পারতেছি না যে কারে কি জিজ্ঞাসা করলাম আর কি। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।